আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত ড্রামা থ্রিলার ইমোশনাল মুভিটার ব্যাপারে যত বলা হবে ততটাই কম হবে। তাই বেশি কথা না বলে একটা কথাই বলবো, মুভিটা দেখার সময় যদি আপনার চোখে পানি না আসে তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে। কারণ এই মুভিটার ইমোশন একজন বাবার ছেলের ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম, প্রতিবার ফেইলিওর হওয়ার ছেলের সফলতা পাবার লড়াই এবং একটা ফ্ল্যাট কেনার জন্য একটা পরিবার কি করতে না পারে সেটা অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটাতে। আর মধ্যবিত্তরা যারা এবং যারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের এই মুভিটা এতটা মোটিভেট করবে যেটা তাদের লক্ষ্য পূরণে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তাই চলুন কিছু সিন দেখিয়ে ঝটপট মুভিটা শুরু করা যাক। நம்ம கிட்ட பணம் இருக்கா இல்லையான்னு நம்ம அக்கௌண்ட்டை பார்க்க வேணாம், நம்ம பாடி லாங்குவேஜை பார்த்து எடை போடுவாங்கப்பா. நல்லா படிச்ச ஒரு ஆள் ஆயிடுவேன் எங்க வீட்டுல நம்புறாங்கடா. எனக்கு இந்த படிப்பு மாதிரி வர மாட்டேங்குதே. என்ன ரிஜெக்ட் பண்றீங்களா சார்? லைஃப் அவ்வளோ ஈஸி இல்லைல்ல. ஆசை கனவு எல்லாம் போச்சு. வீடு வாங்கி ஆகணும்னு মুভির শুরুতেই এক মধ্যবিত্ত পরিবারকে দেখানো হয় যারা নতুন একটা বাসায় ভাড়ায় থাকতে এসেছে। তো এনার নাম বাসু, ইনি হলেন এই পরিবারের সব থেকে বড় বটগাছ। বটগাছ কাদেরকে বলা হয় আপনারা ভালোই জানেন, বাবাদেরকে। আর ইনি বাসুর স্ত্রী সুনিতা, আর এটা বাসুর ছেলে প্রভু, আর এটা বাসুর মেয়ে আরতি। তো প্রভু বাড়িটা দেখে বলে, বাবা এটা তো অনেক ছোট বাসা, আসবাবপত্র রাখলে এটা তো আরো ছোট হয়ে যাবে, তাই এই বাড়িটা আমার একদম পছন্দ না। এই বলে তার বোনকে বলে, তোর কি পছন্দ? আরতি বলে, হ্যাঁ আমার তো পছন্দ। বাসু বলে, এই বাসাটা কোন দিক থেকে খারাপ বল? প্রভু বলে, অনেক ছোট এই বাসাটা, আমরা সেই দিন যে বাসাটা দেখতে গিয়েছিলাম সেটা অনেক সুন্দর আর ভালো ছিল বাবা। বাবা বলে, ওই বাসাটার ভাড়া এই বাসার ভাড়ার থেকে 500 টাকা বেশি। তোমার প্রতি মাসের কলেজ বেতন আমাকে কত টাকা করে দিতে হচ্ছে তুমি জানো? আসলে প্রভুকে একটা প্রাইভেট কলেজে অনেক টাকা খরচ করে বাসু পড়াশোনা করাচ্ছে যাতে প্রভুর ভবিষ্যৎ সুন্দর হয়। আসলে মধ্যবিত্তরা এমনই, অনেক বুঝে শুনে হিসেব করে টাকা খরচ করে, এমনকি মানুষকেও সেটা বুঝতে দেয় না। তারা একবেলা না খেয়ে থাকলেও নিজেদের সম্মান কারোর কাছে বিক্রি করতে চায় না। তো শান্তি কিচেনে এসে রান্না করার প্রস্তুতি নিলে বাসু তার স্ত্রীর কাছে এসে বলে, কিচেন অনেকটা ছোট তাই না? শান্তি বলে, না না ঠিকই আছে। আসলে শান্তি স্বামীর প্রতিটা কাজেই স্বামীর পক্ষে সহমত পোষণ করে, কারণ সে জানে তার স্বামী কতটা কষ্ট করে তাদের সংসারটা চালাচ্ছে। এমন সময় এই বাসার মালিক সেখানে আসে। সে প্রভুকে আর আরতিকে দেখে বাসুকে বলে, আপনি তো বলেছিলেন আপনার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আপনার ছেলের বয়স নাকি 12 বছর। বাসু বলে, তাহলে হয়তো আপনি ভুল শুনেছেন, আমি বলেছিলাম ছেলে 12th ক্লাসে পড়ে এবং মেয়ে 9-এ পড়ে। বাড়িওয়ালা বলে, তার মানে আমি ভুল শুনেছি তাই তো? শান্তি ব্যাপারটা তখন সামলে বলে, আপনি না, হয়তো আমার স্বামী সেদিন আপনাকে ভুল বলেছিল, প্লিজ আপনি কিছু মনে করবেন না। বাড়িওয়ালার ওয়াইফ তখন সাবধান করে দেয় সিঁড়ি বয়ে কোনো জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় সাবধানে নিতে, এবং তারা পানিও খুব একটা খরচ করতে পারবে না। বাসু তখন নরম স্বরে বলে, আচ্ছা ঠিক আছে। বাড়ির মালিক তখন চলে গেলে আরতি রেগে বলে, বাবা আমরা কি ওনাদের বাসায় ফ্রিতে থাকছি নাকি? আমরা তো টাকা দিয়েই থাকছি, তাহলে কেন ওনাদের পায়ে পড়ে থাকতে হবে? তাই এই বাড়িটা আমার একদম পছন্দ না। বাসু বলে, তোমরা এখন অনেক ছোট, এসব বোঝার মতো ক্ষমতা এখনো তোমাদের হয়নি। যদি এই বাড়িটা আমাদের নিজেদের হতো তাহলে যেভাবে ইচ্ছা সেভাবেই থাকতে পারতে। প্রভু বলে, আপনি তো আমাদের অনেক দিন আগে থেকে বলে আসতেছেন কিছুটা অ্যাডজাস্ট করো, কিছুদিনের মধ্যে একটা বাসা কিনবো। বাসু রেগে বলে, এসএসসিতে কত মার্কস পেয়েছো মনে আছে? তোমার ভালোর জন্য বড় স্কুলে ভর্তি করে প্রতি মাসে 4 ডবল ফিস দিচ্ছি আমি, তাই তুমি এসব না ভেবে পড়াশোনার উপরে মনোযোগ দাও। প্রভুও বলে, সেই ছোটবেলা থেকে আমাদের বলে আসতেছো কিছুদিনের মধ্যেই তুমি একটা বাড়ি কিনতেছো, বাট সেই কিছুদিন আর তোমার কাছে হলো না, আর এখন সবকিছুতে তুমি আমাকেই দোষারোপ করতেছো। ছেলের মুখে এসব শুনে একদম থমকে যায় বাসু, কারণ এত হিসেব করে চলা, এরকম কোমা বাসায় থাকা, সবকিছু তো ওদের জন্যই করছে বাসু, কিন্তু এখন ওরাই বাসুকে ভুল বুঝছে। তো একটু পর সবাই খেতে বসলে প্রভু তার ভুল বুঝতে পেরে তার বাবার কাছে ক্ষমা চায়। বাসু বলে, তুই ঠিকই বলেছিস বেটা, এত বছর ধরে আমি একটা বাড়ি কেনার চেষ্টা করছি, আমি এই এরিয়ার জমি কিনে একটা বাড়ি বানানোর জন্য টাকা জমা করেছিলাম, কিন্তু এসবের আর কোনো প্রয়োজন নেই। আমি এই পর্যন্ত 7 লাখ টাকা জমিয়েছি, আর ওই টাকায় শহরের পাশে একটা ভালো বাসা হয়ে যাবে। তাহলে চলো কাল থেকে আমাদের বাসা খুঁজতে শুরু করি। সিন পরের দিন সকাল আসলে দেখি এই জায়গাটায় এসে পরিবারের সকলেই তাদের বাড়ি বানানো নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। আরতি তো কোথায় কার রুম হবে সেটাও ভেবে ফেলেছে। এমন সময় জমির দালাল এসে বলে, জায়গাটা অনেক ভালো স্যার, নিয়ে নেন, কিন্তু বাজেট কম হওয়ার কারণে সে জায়গাটা বাসু কিনতে পারে না। এরপর তাদের পরিবারের নিত্যদিনের কিছু সিন দেখানো হয়। এই যেমন বাসু এক্সপোর্ট ইম্পোর্টের একটা কোম্পানিতে হিসাব রক্ষক হিসেবে চাকরি করে, আর বাসু প্রভুকে একটা ভালো কলেজে পড়াশোনা করাচ্ছে, আর আরতি একটা সরকারি স্কুলে পড়াশোনা করছে, এবং তাদের পরিবার হাসি খুশিতে ভালোই চলছিল। আর এর মাঝেও তাদের বাজেট অনুযায়ী বাসু তার পরিবার নিয়ে বাসা দেখেই চলেছিল। কিন্তু একদিন একজন কন্ট্রাক্টর বলেই ফেলে, আপনারা তো অনেক দিন ধরে বিল্ডিং দেখেই চলেছেন, বাট কিনছেন না তো? কি স্যার, আপনাদের বিল্ডিং দেখাতে দেখাতে
আমাদেরই তো অসহ্য ধরে গেল। শুধু দেখলেই চলবে না স্যার, টাকা দিয়ে সেটা কিনতেও হবে। কন্ট্রাক্টর বলে, অন্তত আজ তো বলুন আপনাদের বাজেট কত। বাসু জানায় 7.5 লাখ টাকা। কন্ট্রাক্টর হেসে বলে, কি স্যার, 7.5 লাখ টাকা বলে কমেডি করছেন? ওই টাকায় বাড়ি বানানোর জন্য জমিও পাওয়া যাবে না স্যার, তার জন্য আপনাদের গ্রামে যেতে হবে। এটা শুনে বাসুর স্বপ্ন পুরো ভেঙে যায়। সে বাসায় এসে নিস্তব্ধ হয়ে বসে পড়ে। এখন আরতি বলে, বাবা আমাদের কাছে টাকা আছে কিনা সেটা লোক আমাদের অ্যাকাউন্ট চেক করে নয়, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পারে আপনি কত কঠোর পরিশ্রম করেন। কিন্তু সেই পরিশ্রম যথেষ্ট নয় বাবা, আমাদের একটা উদ্দেশ্য চাই, আর সেটা হাসিল করার জন্য একটা পরিপূর্ণ প্ল্যান দরকার। এই বলে আরতি জিনিয়াসদের মতো খাতা কলম নিয়ে হিসেব করতে বসে যায়। সে বাবাকে বলে, আচ্ছা শহরের ভিতরে ছাড়ুন, আপনার পছন্দ অনুযায়ী জায়গায় ফ্ল্যাট বানাতে মোট কত টাকা খরচ হবে? প্রভু বলে, 15 লাখ। আরতি বাবাকে বলে, আপনি এই পর্যন্ত কত টাকা জমা করেছেন? বাবা বলে, 7.5 লাখ টাকা। আচ্ছা আমরা কি ব্যাংক থেকে ঋণ পেতে পারি? বাবা বলে, না। আচ্ছা আপনি প্রতি মাসে সংসার খরচ করে কত টাকা সেভিং করতে পারেন? বাবা বলে, 10,000। তাহলে আমরা যদি মায়ের গহনা বিক্রি করি তাহলে হয়তো 3.5 লাখ টাকা পেয়ে যাব। বাবা বলে, কি বলছিস বেটি, আমি কি চেয়েছি ওটা? আরতি বলে, বাবা আমি এই বিষয়ে মায়ের সাথে অনেক আগেই কথা বলেছি, মা রাজি আছে। বাবা তখন মায়ের দিকে তাকালে মা বলে, আমার গহনার থেকে আমাদের একটা বাড়ির অনেক প্রয়োজন, তুমি আর না করো না। আরতি বলে, মাসে 10,000, তাহলে বছরে 1,20,000। বাবার জমানো 7.5 আর মায়ের গহনা 3.5, মোট 1 বছর পর আমাদের 12,20,000 টাকা হচ্ছে। বাকি থাকছে 2,80,000। গোল সম্পর্কে বিবেকানন্দ আমাদের বলেছেন, একটা গোলের উপরে ফোকাস করে আমাদের মেহনত করতে হবে। ফিক্সড অ্যামাউন্ট, ফিক্সড টাইম, এই দুটোকে ম্যানেজ না করতে পারলে আমরা কখনোই টার্গেট অ্যাচিভ করতে পারবো না। তাই এই বছরে আমাদের 2,80,000 টাকা এক্সট্রা ইনকাম করার চেষ্টা করতে হবে, কারণ টাকা সেভ করে কোনো জিনিস অ্যাচিভ করাকে মিডল ক্লাস মেন্টালিটি বলে। তাই এখন আমাদের এক্সট্রা ইনকাম করার ব্যাপারে ভাবতে হবে। প্রভু বলে, 2,80,000 টাকা এক্সট্রা ইনকাম করা এতটাও সহজ ব্যাপার না। আরতি বলে, এতটাও কঠিন না, মাসে 25,000 টাকা। বাবা শুনে বলে, ঠিক আছে আমি চেষ্টা করব। সিন পরের দিন বাসুর কাজের জায়গা আসলে দেখি বাসু তার বাড়ি কেনার ব্যাপারে কোম্পানির মালিক মেহতাকে সকল কিছু খুলে বলেছে। মালিক সব শুনে বলে, অনেক ভালো আইডিয়া, তোমার ছেলেমেয়েরাও অনেক বুদ্ধিমান। বাসু বলে, স্যার যদি আপনি আমাকে কিছু এক্সট্রা কাজ দিয়ে দিতেন। মেহতা বলে, তুমি অনেক মেহনতি, তুমি টেনশন করো না, তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। সেই দিন সন্ধ্যায় বাড়িতে এসে বাসু বলে, আজ থেকে আমার মাসিক বেতন আরো 10,000 টাকা বেশি। কাল থেকে সন্ধ্যায় আমাকে 4 ঘন্টা ওভার টাইম কাজ করতে হবে। এরপর শান্তিও বাসুকে একটা সারপ্রাইজ দেয়। সে দেখায় আজ থেকে সে বাড়িতে বসে স্ন্যাক্স বানিয়ে বিক্রি করবে। এসব দেখে বাসু বলে, এসব তোমাকে কে করতে বলেছে? আমি তোমাকে অতিরিক্ত কাজ করতে নিষেধ করেছি। শান্তি বলে, যদি আমরা এই কাজটা করি তাহলে মাসে আমি সহজেই 15,000 টাকা ইনকাম করতে পারবো। সাথে হেল্প করার জন্য আরতি তো আছেই, আর একটা বছরেরই তো ব্যাপার। এরপর তারা তাদের একটা বাড়ি কেনার জন্য কঠোর পরিশ্রম করা শুরু করে দেয়। আর প্রথম মাসে তাদের 25,000 টাকার টার্গেটও পূরণ হয়ে যায়। কিন্তু কিছুদিন পরেই প্রভু কলেজ থেকে বাসুকে ডেকে পাঠায়। বাসু কলেজে আসলে প্রিন্সিপাল বলে, আপনার ছেলে ম্যাথসে ফেল করেছে, আর কেমিস্ট্রি ফিজিক্স 10-2 পাশ করেছে, আর কম্পিউটার সায়েন্সে তো পুরো 0। আর কম্পিউটারই ভবিষ্যৎ, ওই বিষয়ে যদি এমন পড়াশোনা করে তাহলে তো ওকে মজদুরি করতে হবে। ম্যাম বলে, বাসুদেবজি আমরা রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে আপনার ছেলেকে এই কলেজে ভর্তি করিয়েছিলাম, কিন্তু এ তো দেখছি পড়াশোনায় পুরো 0। ভালো হয় এখান থেকে আপনি ওর টিসি নিয়ে অন্য কলেজে ভর্তি করান। বাসু বলে, প্লিজ ম্যাডাম এমনটা বলবেন না, এর ভবিষ্যৎ যাতে সুন্দর হয় এ কারণেই আমি একে পড়াচ্ছি, এর উপরেই আমার জীবনের যত আশা আকাঙ্ক্ষা বেঁচে আছে। ম্যাম বলে, আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট চান্স, টেস্ট পরীক্ষায় সকল সাবজেক্টে ওকে পাশ করে দেখাতে হবে। এরপর বাইরে এসে বাসু প্রভুকে বলে, তোমার ভবিষ্যৎ তোমার হাতে আছে, তাই ভালো মার্কস নিয়ে বাড়িতে আসবে, আর না নিয়ে আসতে পারলে বাড়ি থেকে বের হয়ে যাবে। তো এমন সময় আয়শু নামের এই মেয়েটা এসে প্রভুকে বলে, এত টেনশন করছো কেন তুমি? প্রভু বলে, আয়শু আমি অনেক চেষ্টা করেছি, বাট তাও আমি ফেল করে গেছি। তখনই স্যার দুজনকে ধমক দিয়ে বলে, ফেল করেছো বলেই তো তোমাদেরকে বাইরে দাঁড় করে রেখেছি। অনেক ভালো বন্ধু তোমরা দুজনের, তাই না? যদি তোমাদের দুজনের নাম্বার 1 করা হয় তাও হয়তো দুজনের মধ্যে একজন পাশ করতে পারবে না। আসলে আয়শু আর প্রভু একে অপরের অনেক ভালো বন্ধু, এবং মনে মনে তারা একে অপরকে অনেক পছন্দও করে। তো প্রভু পড়াশোনার ব্যাপারে টেনশন করতে থাকলে আয়শু বলে, প্রবলেম নিয়ে এতটা টেনশন করা উচিত নয়, সমস্যার সমাধান বের করাটা জরুরি। চলো আমরা একটা কাজ করি, একটা ভালো কোচিংয়ে ভর্তি হই, ওখানে নর্মাল স্টুডেন্টদের অনেক ভালো করে শেখায়। প্রভু বলে, তুইও না, তোর বাসা থেকে তো কোচিংয়ের ফিস দিয়ে দিতে পারবে, কিন্তু আমার বাবা।
আমার জন্য আর এক্সট্রা কোনো খরচ করতে পারবে না। সিন রাতে আসলে দেখি প্রভু কোচিং এ ভর্তি হবার কথাটা বাবাকে জানালে বাবা বলে প্রতি মাসে আরো এক্সট্রা 1000 টাকা। তুই তো জানিস আমাদের বর্তমান অবস্থা। আরতি বলে বাবা এর কথা একদম মানবে না। প্রভু তখন চুপচাপ চলে গেলে মা বলে ও যা বলছে তা একবার করেই দেখো না। আরতি বলে বাবা এর জন্য আরো একটা সলিউশন আছে, রোজ সকাল 5টায় উঠে ভালো করে পড়াশোনা করা। আর সাহায্য করার জন্য আমি তো আছি। আসলে আরতি প্রভুর থেকে ছোট হলেও পড়াশোনায় অনেক মেধাবী, আর সে বাবার খরচ বাঁচানোর জন্য নিজে সরকারি স্কুলে পড়াশোনা করে। পরের দিন সকাল থেকে আরতির গাইডলাইনে ভোর 5টায় উঠে প্রভু ছাদে পড়তে আসে, কিন্তু বাড়িওয়ালার মেয়েও ছাদে পড়তে এসে প্রভুকে হাফ প্যান্ট অবস্থায় দেখে নিচে চলে যায় এবং তার বাবাকে গিয়ে প্রভুর ব্যাপারে নালিশ করলে বাড়িওয়ালা একদম বরাবরের মতো খালি গায়ে বাড়িতে এসে বাসুকে বলে প্রভু যেন ছাদে আর পড়তে না চায়। তার মেয়ে প্রভুকে হাফ প্যান্টে দেখে অনেক লজ্জা পেয়েছে। আরতি তখন তার বাবাকে কানে কানে বলে বাবা এনাকে তো আমি কখনোই শার্ট পরতে দেখিনি, ইনি আবার প্রভুকে শেখাতে এসেছে, পাগল কোথাকার। রাতে বাসু প্রভুর সিচুয়েশনটা বুঝতে পেরে কোচিং এ ভর্তি হওয়ার আদেশ দিয়ে দেয়। পরের দিন থেকে প্রভু আইসুর সাথে সেই কোচিং এ এসে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে। সিং টেস্ট রেজাল্টের দিনে আসলে দেখি বাবা রেজাল্ট শিট দেখে বলতেছে অনেক ভালো, কিন্তু পরের বার ভালো মার্কস নিয়ে পাশ করতে হবে। এরপর বেশ কিছুক্ষণ ধরে আইসু আর প্রভুর কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয়। আর এভাবেই তাদের ফাইনাল পরীক্ষা কাছে চলে আসে। কাল থেকে তাদের পরীক্ষা শুরু হবে। তাই প্রভু আইসুকে বলে আইসু আমরা কিন্তু পরের বারও সেম কলেজে ভর্তি হব। আইসু বলে এই তুই তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিস, আর আমি ফ্যাশন ডিজাইনারে। প্রভু বলে তোকে সারা স্কুল আমার একদম ভালো লাগতো না, তাহলে ওখানে গেলে কেমন লাগবে? আইসু এসে বলে এই আমাকে পান দিস না। প্রভু বলে সত্যি বলছি, তোকে স্যার আমার স্কুল আসতে একদম ভালো লাগতো না। এটা শুনে আইসু মনে মনে অনেক খুশি হয়। তো তারা হাঁটতে হাঁটতে আইসক্রিমের দোকানের সামনে আসলে প্রভু বলে আইসক্রিম খাবি আমার সাথে? আইসুর খেতে মন চাই, বাট সে বলে এই এরিয়ায় বাবাকে অনেক লোক চিনে, দেখলে অনেক প্রবলেম হয়ে যাবে। আজ এক্সামের দিন। বাবা বলে প্রভু ভালো নম্বরে তোকে কিন্তু পাস করতে হবে। সিন কলেজে আসলে দেখি অনেক লেট করে আইসু কলেজে এসেছে। প্রভু তখন আইসুর লেট কোন কারণে হয়েছে সেটা জানতে চাইলে আইসু বলে কোনো সমস্যা হয়নি, এই কথাটা আপনারা মনে রাখবেন, পরে কাজে লাগবে। সিন পরীক্ষার হলে আসলে দেখি প্রভু তার বাবার বলা কথাটাই সারাক্ষণ ভেবে চলেছে, আমার তোমার উপর অনেক আস্থা আছে, আমার সকল স্বপ্ন তুমি যেন নষ্ট করে দিও না। এরপর কিছু সপ্তাহ পর তাদের পরীক্ষা পুরোপুরি শেষ হয়ে যায়। আইসু বলে পরীক্ষা কেমন হলো? প্রভু চিন্তার ছাপ নিয়ে বলে জানি না। আইসু বলে আচ্ছা শোন, কাল আমি আমার মায়ের সাথে গ্রামে যাচ্ছি, রেজাল্ট আসার আগে আমি হয়তো আসতে পারবো না, রেজাল্ট আসার আগ পর্যন্ত কোনো ট্রেস নিবি না। আজ প্রভুর রেজাল্টের দিন, সে কারণে সকাল সকাল আইসু প্রভুকে কল করেছে। আইসুর কল পেয়ে সাথে সাথে প্রভু আইসুর সাথে দেখা করতে আসে এবং রেজাল্ট দেখার জন্য দুজনেই রেজাল্ট সেন্টারে আসে। তোমার রোল নম্বর বলো, তোমারটা আগে দেখি। এরপর ওপেন করলে প্রভু পাস, বাট টেনে টুনে, যা দেখে প্রভুর মনটা অনেক খারাপ হয়। এরপর আইসুর রেজাল্ট ওপেন করলে আইসু 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 রুক। আজ আইসু সকল বাধাকে গল্লি মেরে নিজের ভেতরের ফ্রাস্ট্রেশন কমানোর জন্য বলে তুমি কি আমার সাথে আইসক্রিম খাবে? বাড়িতে আসলে মায়ের হাতে এক থাপ্পড়, এদিকে বাসু খুশি হয়ে বাড়িতে এসে বলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলে শেষ মাসের হিসাবটাও টিক লাগিয়ে দেয়। মানে তাদের কঠোর পরিশ্রমে বাড়ি কেনার জন্য 15 লাখ টাকা তারা জমিয়ে ফেলেছে। বাসু বলে আমি বিল্ডারের সাথে দেখা করেছিলাম, বিল্ডার তো এবার থ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো রিয়াকশন না দেখতে পেয়ে বাবা বলে কি হয়েছে, তোমরা এমন চুপ হয়ে আছো কেন? প্রভু তখন মার্কশিটটা বাবাকে দেখালে এমন সময় আবার বাড়িওয়ালা ব্যঙ্গ করার জন্য এসে জানতে চাই রেজাল্ট কেমন হয়েছে বেটা। বাসু এতটা রেগেছিল যে বাড়িওয়ালাকেও অপমান করে তাড়িয়ে দেয়। তো
বাবা নরম স্বরে বলে, আমি জানি তুমি তোমার পুরোটা দিয়ে চেষ্টা করেছো। কোন কলেজে ভর্তি হতে চাও বলো। প্রভু বলে, মার্কস অনেক কম এসেছে বাবা, ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হবে না, অনেক টাকা খরচ পড়বে। বাবা বলে, আমি পরিবারের সকলের সাথে কথা বলেছি, এটা তোমার ভবিষ্যতের ব্যাপার। বাড়ি কেনার ব্যাপারে আমরা পরেও ভাবতে পারবো, যত টাকা লাগে তত টাকা দিয়েই তোমাকে ওই কলেজে অ্যাডমিশন করাবো। তুমি টেনশন করো না, এটা তোমার ভবিষ্যতের ব্যাপার। এরপর দেখি বাড়ির মালিকের সাথে ঝগড়া করার জন্য বাসুর পরিবারকে বের করে দিয়েছে এবং তারপর তারা নতুন একটা বাসায় উঠেছে। এইবার এই পরিবার 2 বছরের জন্য টার্গেট নিয়েছে। 2 বছরের মধ্যে তারা আরো কঠোর পরিশ্রম করে আবার 15 লাখ টাকা জমা করবে এবং সেই টাকা দিয়ে বাড়ি কিনবে। এরপর বাসু প্রভুকে নিয়ে একটা নামি দামি কলেজে আসে ভর্তি করানোর জন্য। 12 লাখ টাকার গন্ধ পেয়ে প্রিন্সিপাল এক কথায় প্রভুর জন্য এই কলেজে একটা সিটের ব্যবস্থা করে দেয় এবং অ্যাপ্লিকেশন ফর্ম দেখে বলে, আরে কি সাবজেক্ট, মেকানিক্যাল কেন নিয়েছো? ডিমান্ড তো আইটিতে আছে, আইটি কেন নাওনি? প্রভু বলে, না স্যার, আমি মেকানিক্যাল নিয়েই পড়তে চাই। প্রিন্সিপাল বলে, শোনো বেটা, আমি তোমার ভালোর জন্য বলছি, মেকানিক্যালে তেমন কোনো ফিউচার নেই, আর সবাই তো আইটি নিয়ে পড়ে আছে, তাই ভেবেচিন্তে ডিসিশন নাও, কারণ সকল কাজ বর্তমানে কম্পিউটারেই করা হয়। স্যারের এই কথা শুনে বাসু তখন প্রভুকে বোঝানোর জন্য বাহিরে নিয়ে আসে। সে বলে, দেখো বেটা, উনি যেহেতু বলছেন সেহেতু নিশ্চয়ই আইটিতে ফিউচার আছে। তারপরেও প্রভু রাজি না হতে চাইলে বাবা বলে, দেখ বেটা, বাড়ি বানানোর জন্য সকল টাকা আমি তোর ভর্তির জন্য দিয়ে দিয়েছি, এবার তো সঠিক সিদ্ধান্তটা নিবি। বাবার এমন কথা শুনে নিজের চয়েসটা বিসর্জন দিয়ে সে আইটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য রাজি হয়। সিন কাট হয়ে পরের দিন প্রভুর কলেজের প্রথম দিনে আসে। প্রথম দিনেই গোবিন্দ নামের এই ছেলেটা প্রভুর সাথে পরিচিত হয়ে প্রভুর সাথে বন্ধুত্ব করে। আমরা দেখি প্রভু পড়াশোনায় ফোকাস করলেও সে আইটির কোনো সাবজেক্টগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারছিল না। প্রভু কম্পিউটারের কোনো প্রোগ্রামের কাজ সঠিকভাবে করতে না পারার কারণে প্রভুকে ক্লাসরুম থেকে ম্যাম বের করে দেয়। এরপর আমরা দেখি প্রভু আয়ুষুর সাথে কোনো যোগাযোগ করতে না পেরে প্রভু আয়ুষুর বাড়িতে এসেছে, বাট সেখানে এসে দেখে আয়ুষুরা সেই বাড়িতে আর নেই। প্রভু সেখানকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে 1 মাস আগেই আয়ুষুরা এখান থেকে চলে গেছে এবং কেউ জানে না তারা কোথায় গেছে। ওদের নাম্বারে ফোন দিলে ফোনও বন্ধ দেখাচ্ছে। আয়ুষুকে না পেয়ে প্রভু হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। সিন চলে যায় 1 বছর পরে। একদিন আরতি খুশি হয়ে বাড়িতে এসে জানায় সে 12th ক্লাসের 93% মার্কস নিয়ে পাশ করেছে। আরতির এমন বুদ্ধিমত্তা দেখে সবাই অনেক খুশি, কিন্তু আরতি বাড়ি বানানোর জন্য আবার স্যাক্রিফাইস করে। সে একটা কোমা কলেজে ভর্তি হতে চায় যেখানে মাসিক খরচ অনেক কম। সে বলে, বাবা, আমি ম্যানেজ করে নিতে পারবো। মেয়ের এমন স্যাক্রিফাইস দেখে বাবা প্রভুর দিকে তাকায়। প্রভু কি বলবে, সে তো চেষ্টা করছে বাট পারছে না। পরের দিন প্রভু কলেজে আসলে গোবিন্দ জানায় আজ তাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বের হয়েছে। প্রভু রেজাল্ট দেখতে আসলে দেখে সে ফেল করেছে, তাই সে রেগে মেগে বাড়ির দিকে যেতে থাকে। গোবিন্দ তাকে থামিয়ে বলে, কি হয়েছে ভাই? প্রভু বলে, এক সাবজেক্টে ফেল। এই বলে সে ব্যাগটা ফেলে দিয়ে বলে, আমার বাড়িতে আমার উপর সবাই অনেক আশা করে আছে ভাই, কিন্তু আমার দ্বারা কোনোভাবেই পড়ালেখাটা হয়ে উঠছে না। আমার বোন প্রতিবার অনেক ভালো রেজাল্ট নিয়ে এসে আমার জন্য স্যাক্রিফাইস করছে। আমার নিজের প্রতি নিজেরই লজ্জা লাগছে এখন। আমি সিদ্ধান্ত এবার নিয়ে নিয়েছি, আমি আর পড়াশোনা করব না, আমি মজদুরের কাজ করব। তাই বলে এমনভাবে আমি আমার বাবার টাকা আর নষ্ট করতে পারছি না। এই বলে সেখান থেকে সে বাসায় চলে আসে। বাবা বাড়িতে আসতেই সে বাবাকে বলে, বাবা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু তার বাবা কেন জানি কথা বলে না। সিন তখন কিছুক্ষণ আগের অতীতে যায়। আমরা দেখি বাসু বাড়ি কেনার জন্য সেই বিল্ডারের কাছে এসেছে। সে বিল্ডারকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বলে, আপনি কবে রেজিস্ট্রেশন করাতে চাচ্ছেন? বিল্ডার বলে, আপনি প্রতিবারই একই কথা বলেন। বাসু বলে, না, এবার আর মিস হবে না, এবার পুরো 15 লাখ টাকা ম্যানেজ করে রেখেছি। বিল্ডার বলে, জমির দাম আরো বেড়ে গেছে, এখন 25 লাখ টাকা লাগবে স্যার। মানে বাসুর স্বপ্ন আবারও ভেঙে গেল। সিন বর্তমানে আসলে বাবা বলে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা আর হলো না। কিন্তু আমি পারিনি তাতে কি হয়েছে, প্রভু তো আছে, আমার ওর উপর পুরো ভরসা আছে। প্রভু তখন তার ফেল করার ব্যাপারটা বাবাকে আর না জানিয়ে বলে, অবশ্যই জিতবো বাবা। পরের দিন কলেজে এসে গোবিন্দকে বলে, আমাকে জিততেই হবে ভাই, কিন্তু বাবার টাকা খরচ করে নয়, এবার নিজে ইনকাম করে পড়াশোনা করব আর জিতে দেখাবো। কলেজ শেষ করে প্রভু গোবিন্দের সাথে একটা ফ্যাক্টরিতে আসে। আসলে প্রভু সিদ্ধান্ত নিয়েছে প্রতিদিন কলেজ শেষ করে এখানে সে কাজ করে পড়াশোনার সকল খরচ বহন করবে, যাতে তার বাবার তার পড়াশোনার উপর আর কোনো খরচ না হয়। সিন বাসুর কাছে আসলে দেখি বাসু তার কাজের জায়গায় কম্পিউটার রাখা দেখে কোম্পানির মালিককে বলতে এসেছে সেটা তার টেবিলে কেন রাখা হয়েছে। কিন্তু সে সেখানে এসে দেখে মেহতা সাহেব অফিসে আসেনি। মেহতা সাহেবের পরিবর্তে তার ছেলে অফিসে এসেছে। তো মেহতা সাহেবের ছেলে বাসুকে বলে,
আজ থেকে ব্যবসার সকল হিসাব কম্পিউটারে এন্ট্রি করবে। বাসু বলে, স্যার আমি তো কম্পিউটারে এন্ট্রি করাতে পারি না। সেই দিন কাজ শেষ করে বাসু বাসায় ফিরে মন খারাপ করে শান্তি আর আরতিকে জানাই, মেহতা সাহেবের ছেলে বলে দিয়েছে যদি আমি 1 মাসের মধ্যে সকল কাজ কম্পিউটারে করতে না পারি তাহলে আমাকে কাজ থেকে বের করে দেওয়া হবে। আরতি বলে, বাবা টেকনোলজি বদলাচ্ছে, আমাদেরকে তো আপডেট হতেই হবে। বাবা বলে, তোমার কি মত, আমি কি এই বয়সে সব শিখতে পারবো? আরতি বলে, সাহস রাখো, তোমার দ্বারা অবশ্যই হবে। এরপর আরতি তখনই তার বাবাকে নিয়ে একটা কম্পিউটার সেন্টার এসে ভর্তি করে দেয়। সিন চলে আসে 1 মাস পরে। বাবা এসে পরিবারকে জানায় সে কম্পিউটার এক্সামে পাশ করে ফেলেছে। তাদের পরিবারে আবার কিছুটা সুখের ছায়া নেমে আসে। কিন্তু কোনোভাবে বাসু জানতে পেরে যায় প্রভু কলেজ শেষ করে প্রতিদিন একটা ফ্যাক্টরিতে মজদুরের কাজ করতে যায়। তাই সে প্রভুকে বলে, আমার বয়স যখন 17 বছর তখন থেকে আমি ফ্যাক্টরিতে কাজ করা শুরু করেছি। আমার বাবা অনেক টাকার ঋণের বোঝা রেখে মারা গিয়েছিল। আমার ছোট 2 ভাই ও বোন ছিল, ওদের দায়িত্ব নিতে আমি ফ্যাক্টরিতে কাজ করা শুরু করেছিলাম। ওদের 2জনকে মানুষের মতো মানুষ করে ভালো জীবন দিয়েছি ঠিকই, কিন্তু আমি আর নিজে পড়াশোনা করে বড় জায়গায় পৌঁছাতে পারিনি। তাই আমি চাই না তুমিও আমার মতো একই কাজ করো। আমি চাই তুমি পড়ালেখা করে একটা ভালো জীবন যাপন করো, আর তার জন্য আমি আছি তো তোমার সাথে। সিন কয়েকদিন পর রাতে আসলে দেখি বাসু বাড়িতে বসেও আরো 1 ধাপ ওভারটাইম কাজ করছে। মানে বাসু এই বয়সেও ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বাড়ি কেনার স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছে। এবং সে এবারও বিল্ডারের সাথে কথা বলেছে, পরের মাসেই সে একটা বাড়ি কিনতে চায়। এবার সে বাড়ি কেনার সকল টাকাই তিল তিল করে ম্যানেজ করে ফেলেছে। শান্তি বলে, 3 দিন ধরে দেখছি তুমি না ঘুমিয়ে কাজ করে যাচ্ছ। একটু পরেই তার মা হন্তদন্ত হয়ে প্রভুর রুমে এসে প্রভুকে বলে, তোর বাবা মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে, তাড়াতাড়ি চল, ওনাকে হাসপাতালে নিতে হবে। সিন হাসপাতালে আসলে দেখি আইসিইউ রুমের সামনে সবাই দাঁড়িয়ে আছে। ডক্টর বাহিরে এসে বলে, তোমার বাবা হার্ট অ্যাটাক করেছে। এটা শুনে শান্তি কান্নায় ভেঙে পড়ে। ডক্টর বলে, তোমার বাবাকে এখন বাঁচাতে হলে অপারেশন করাতে হবে, আর অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। তুমি রিসিপশনে টাকা জমা করে দিলেই আমরা অপারেশন শুরু করব। প্রভু সাথে সাথে তার বাবার বাড়ি কেনার সকল টাকাটা অপারেশন করার জন্য রিসিপশনে জমা করে দেয়। এরপর অপারেশন শেষে পরিবারের সবাই বাসুকে দেখতে ভেতরে আসে। বাবা মাকে বলে, কিচ্ছু হয়নি আমার, আমি আবার ফিরে এসেছি। এরপর প্রভুকে বলে, অনেক টাকা খরচ হয়েছে তাই না? কত টাকা খরচ হয়েছে একবার বলবি? প্রভুর নীরবতায় বাবা বুঝে যায় এবারও তার কঠোর পরিশ্রমে উপার্জন করা সব টাকা শেষ হয়ে গেছে। कोई बात नहीं पापा। पापा কিছু সপ্তাহ পর বাসু হাসপাতাল থেকে ফিরেই আবার কাজে চলে যায়। বুঝতে পারছেন একজন বাবা ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং একটা বাড়ি বানানোর জন্য কতটা সংগ্রাম করতে পারে। তো বাসু অফিস শেষ করে তার ছোট ভাইয়ের বাসায় আসে এবং তার ভাইকে তার বাড়ি কেনার ব্যাপারে সকল কিছু খুলে বলে এবং বাড়ি কেনার জন্য তাকে কিছু টাকা ধার দিতে বলে। মুরলী বলে, ওপেনলি একটা কথা বলি তোমাকে, তোমার শরীরের অবস্থা ভালো না, এখন তোমার রেস্টের প্রয়োজন, আর এই সময় আমি তোমাকে কোন গ্যারান্টিতে এতগুলো টাকা ধার দিব বলো? বাসু বলে, প্রভু আইটিতে পড়াশোনা করছে এবং এটাই ওর পড়াশোনার লাস্ট বছর, কিছুদিনের মধ্যেই ও একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। মুরলী হেসে বলে, 12তে ওর রেজাল্ট কেমন ছিল? বাসু বলে, মোটামুটি ভালো ছিল এবং বর্তমানে ওর কলেজে ক্যাম্পাস ইন্টারভিউ শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। মুরলী বলে, আচ্ছা ঠিক আছে, ও যদি কোনো কোম্পানিতে চাকরি পায় তাহলেই আমি টাকা দিতে রাজি আছি। বাবা বাড়িতে এসে সকলকে সবকিছু খুলে বলে এবং প্রভুকে বলে, বেটা অনেক বড় মুখ করে বলে এসেছি, কয়েকদিনের মধ্যেই তুই একটা ভালো কোম্পানিতে চাকরি ম্যানেজ করে ফেলবি, তাই প্লিজ বাবা এটা করে দে না। তারপর থেকেই প্রভু একটা চাকরি পাওয়ার জন্য লড়াই করতে শুরু করে, কিন্তু সে কিছুতেই কোনো চাকরির ইন্টারভিউতে পাশ করতে পারছিল না। বারবার ইন্টারভিউ অফিসার তাকে রিজেক্ট করে দিচ্ছিল। গোবিন্দ তখন বলে, আমরা তো প্রতিবারই ফেল করছি ভাই, আর একটা মাত্র ইন্টারভিউ আমাদের জন্য বাকি আছে। আবার দুজনে আজ প্রভুর ইন্টারভিউর শেষ দিন, বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাবা বলে, ইন্টারভিউটা ভালো করে দিস বেটা। এমন সময় তার বাবাকে একটা বিল্ডার কল করে বলে, বিল্ডিংটা আজকের মধ্যেই বিক্রি হয়ে যাবে স্যার, আপনি নেবেন কিনা তাই বলেন। বাসু বলে, সন্ধ্যায় আমি আপনাকে জানিয়ে দিব। প্রভু এবার সব রাউন্ড শেষ করে ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়। তো প্রভু ডাক পড়লে প্রভু ভাই ভাই দিতে ইন্টারভিউ রুমে আসে।
ইন্টারভিউ অফিসার বলে, ইন্টারভিউয়ের 8 রাউন্ড হয়ে গেছে, তুমি কি ক্লান্ত হয়ে পড়েছো? প্রভু বলে, না স্যার। অফিসার বলে, কিন্তু তোমার চেহারা বলছে তুমি অনেক ক্লান্ত, তুমি হয়তো 2 দিন ধরে ঘুমাওনি। প্রভু বলে, প্রিপেয়ার করছিলাম স্যার। অফিসার বলে, তোমার মার্কস আর অ্যান্সার দেখেছি, অনেক ভালো। তুমি কি এক্সপ্লেইন করতে পারবে ফ্রিকোয়েন্সি রিউজ সম্পর্কে? Sure, sir. Frequency reuse is the process of reusing the same frequencies across the entire same circuit ठीक है, and रुक जाओ, reuse रुक it. जाओ। प्रभु, किताब में जो लिखा है आप वही दोहरा रहे हैं। चलिए सोचिए, मैं एक कॉमन मैन हूँ, मुझे कुछ भी नहीं मालूम है, मुझे समझ में है, ऐसे बताइए। Frequency reuse. Frequency. ठीक है। ইন্টারভিউ অফিসার বলে, ঠিক আছে, এখন তুমি যেতে পারো। তো প্রভু চলে যাওয়ার সময় অফিসারকে বলে, স্যার আমি কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। স্যার আপনি কি আমাকে রিজেক্ট করে দিলেন? অফিসার বলে, এই প্রশ্নের এখন আমি জবাব দিতে পারবো না। প্রভু বলে, আমি এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার করে এসেছি স্যার, প্লিজ আমাকে রিজেক্ট করবেন না। অফিসার বলে, তোমার কি মনে হয়? প্রভু বলে, রিউজ সম্পর্কে ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি স্যার। অফিসার বলে, ঠিক আছে, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তোমার অ্যান্সার শিটের সকল উত্তর তুমি বইয়ের উপর ভিত্তি করে লিখেছো, নিজের মতো করে সাজিয়ে তুমি কিছুই লিখতে পারোনি। তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তো পূরণ করে ফেলেছো, বাট তুমি ইঞ্জিনিয়ার হতে পারোনি। পুরো কলেজে আমরা একজনকেই সিলেক্ট করেছি, সেটা হলো ওই ছেলে। প্রভু দেখে সেই ছেলেটা আর কেউ না, তার বন্ধু গোবিন্দ, যা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। প্রভু বলে, আপনি একদম ডিজার্ভিং মানুষকে সিলেক্ট করেছেন স্যার। এরপর প্রভু হতাশ হয়ে বাড়ি ফিরে আসলে দেখে তাদের বাসার ভেতরে বৃষ্টির পানি ঢুকে পড়েছে এবং তার পরিবার সকল গুরুত্বপূর্ণ জিনিস একটা টেবিলের উপরে রাখছে। এই অবস্থায় প্রভু কিভাবে বলবে যে সে আজকেও ইন্টারভিউয়ে সিলেক্ট হয়নি? প্রভুর কিছুক্ষণের নীরবতায় বাবা সব বুঝে যায় এবং সেই বিল্ডারকে কল করে জানিয়ে দেয় তারা যেন তার অপেক্ষায় না থেকে বাড়িটা বিক্রি করে দেয়। Papa. Sorry, Papa. ওই বাসায় থাকার পর তারা একটা জিনিস বুঝে গেছে, তাদের এমন একটা বাসা নিতে হবে যে বাসায় বৃষ্টির পানি রুমে ঢুকবে না। কিন্তু তাদের বাজেট অনুযায়ী যদি তাদের সেরকম বাসা নিতে হয় তাহলে বাসাটা শহর থেকে অনেকটা গ্রামের ভিতরে নিতে হবে। তো বাসু বাড়ি তো নেয় শহর থেকে অনেকটা দূরে ঠিকই, কিন্তু তাদের বাড়ি থেকে শহরে আসতে 3 ঘন্টা ট্রাভেল করতে হচ্ছে। এর মাঝে বাসুর চাকরিটাও চলে যায়। সে বাড়িতে এসে শান্তিকেও স্ন্যাক্স বানাতে নিষেধ করে দেয়, কারণ অনেক হয়েছে, আর না। এরপর বাবা প্রভুকে একটা সরকারি পরীক্ষার জন্য এক্সাম দিতে বলে। প্রভু এবার সরকারি এক্সামের প্রস্তুতি নিতে শুরু করে। আগস্ট 2012, আজ প্রভুর সেই পরীক্ষার রেজাল্টের দিন। প্রভু অনেক আশা নিয়ে কম্পিউটার ওপেন করে, বাট এই পরীক্ষাতেও প্রভু ফেল। প্রভু এবার রেগে যায় আর কম্পিউটারটা ভেঙে ফেলে। বাবা বলে, স্যার এটাতে হয়নি, তাতে কি হয়েছে? ব্যাংক এক্সাম তো সামনেই, ওটার প্রিপারেশন নে। প্রভু রেগে বলে, বাবা আমার দ্বারা হচ্ছে না, আমি কোনোভাবেই হয়তো আইটিতে জব পাবো না। আপনার কথা মতো ব্যাংক এক্সাম, গভর্নমেন্ট এক্সাম সব ট্রাই করে ফেলেছি। বাবা বলে, প্রভু সব ঠিক হয়ে যাবে, তুই ট্রাই করতে থাক। প্রভু বলে, বাবা আমি বারবার হেরে যাচ্ছি, আর পারছি না। বাবা বলে, আমার ব্যাপারে ভাবলেই তুই সব বুঝতে পারবি। এমন সময় গোবিন্দ ফোন করে বলে, ভাই কাল আমাদের অফিসে একটা পোস্টের জন্য ইন্টারভিউর অ্যারেঞ্জ করা হয়েছে, কাল কি তুই ইন্টারভিউ দিতে আসছিস? প্রভু বলে, অবশ্যই আসবো। পরের দিন প্রভু গোবিন্দের অফিসে আসে ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ অফিসার প্রভুকে বলে, তুমি তো শুধু আমাদের কোম্পানিতে নয়, আরো অনেক কোম্পানি তোমাকে রিজেক্ট করেছে, এর কারণ তুমি কি আমাদের বলতে পারবে? প্রভু বলে, ছোট থেকে আমি স্কুল কলেজ থেকে শুরু করে সকল ইন্টারভিউ পর্যন্ত শুধু ফেলিওরেরই টেনশন করে গেছি, আর এতে প্রতি জায়গায় আমি অনেক ভুল করেছি। কালকেও আমি একটা এক্সামে ফেল করেছি, কিন্তু আমার বাবা আমাকে বলেছে ফেলিওর লাইফের একটা পার্ট, তাই বলে চেষ্টা ছেড়ে দেওয়া যাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে ফেলিওরের ব্যাপারে আর কিছুই ভাববো না, শুধু নিজেকে বেটার বানানোর চেষ্টা চালিয়ে যাব। ম্যাম বলে, কিন্তু যদি তুমি এবারও ফেল করো তাহলে? আবার চেষ্টা করব ম্যাম। ইন্টারভিউ শেষে গোবিন্দকে জড়িয়ে ধরে জানাই সে এবার চাকরিটা পেয়ে গেছে। এবার তো নেই। হাঁটতে হাঁটতে প্রভু জিতে গেল। কিন্তু মুভি এখানেই শেষ নয় বস, মুভি তো জাস্ট শুরু হলো। সিন চলে যায় 5 বছর পর।
এখন প্রভু একদম স্ট্যাবলিশড, সাথে তার বোনও একটা ভালো চাকরি করে। তাই প্রভু আর আরতি তার বাবা মাকে একটা অনেক দামি রেস্টুরেন্টে নিয়ে এসেছে তাদের অ্যানিভার্সারি পালন করার জন্য। এরপর তারা দুজনেই তার বাবা মাকে একটা সারপ্রাইজ দেয়। তাদের দুজনেরই কোম্পানি থেকে হোম লোন পাস করে দিয়েছে। বাবা হোম লোনের কাগজটা হাতে নিয়ে কেঁদে ফেলে। প্রভু বলেন, বাবা আপনি টেনশন করবেন না, আমরা প্রতি মাসের স্যালারি থেকে খুব ভালোভাবে লোন পরিশোধ করে ফেলবো। এরপর তারা এই বাড়িটা কেনার জন্য বাড়িটা দেখতে আসে। বাড়িটা দেখে অনেক বড় মনে হচ্ছে, তাই না? এই বাড়িটাই প্রভুরা কিনতে চলেছে। প্রভুর পরিবারের সবাই বাড়িটা দেখে অনেক পছন্দ করে। তারা বিল্ডারকে বলেন, আমরা এই বাড়িটা নিতে রাজি আছি, যতটুকু কাজ হতে বাকি আছে ততটুকু সেরে আমাদেরকে জানাবেন। এরপর তারা সকলে মিলে বাড়ির ভিতরে দাঁড়িয়ে একটা ফটো তোলে। কিছুদিন পর তারা বাড়িটা কেনার জন্য টাকা নিয়ে বাড়ি থেকে বের হতে ধরে, কিন্তু হঠাৎ সেই সময় তাদের বাড়িতে প্রভুর চাচা মুরলী আসে। মুরলী বলে, তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি, আমাদের আরতির বিয়ের জন্য একটা ভালো পাত্র পেয়েছি। আরতি বলে, আঙ্কেল কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। মুরলী বলে, আমি ওই পরিবারকে অনেক ভালো করে জানি, ওদের শহরের উপর অনেক বড় বাংলো এবং অনেকগুলো বাড়ি আছে। ওদের পরিবারের 3 ছেলে, ছোট ছেলের জন্য ওরা মেয়ে খুঁজছিল। আমি ব্যাপারটা জানতেই ওদেরকে আরতির ফটো দেখিয়েছি। ওরা আরতির ফটো দেখে রাজি হয়ে গেছে, কারণ ওরা বড়লোক পরিবার দেখে নয়, একটা ভালো মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে দিতে চাই। তাই আমার মনে হয় না এরকম ছেলে তোমরা দ্বিতীয়বার খুঁজে পাবে। এই বলে মুরলী চলে গেলে বাবা প্রভুকে বলে, আমরা অন্যদিন যাব, আরতির ব্যাপার একটু ভেবেই দেখি না। সিন কিছুদিন পর আসলে দেখি সেই পরিবার আরতিকে সপরিবারে দেখতে এসেছে। আরতিও সেই ছেলে দুজনার সাথে কথা বলে একে অপরকে পছন্দ করে ফেলে। বাসুরও পরিবার দেখে অনেক পছন্দ হয়। ছেলেপক্ষের আর্জি বিয়ের সকল খরচ মেয়ের পরিবারকে করতে হবে। এতে বাসুও মেয়ের ভবিষ্যতের চিন্তা করে অমত করে না। কিন্তু পরে যখন ছেলের পক্ষের দেওয়া লিস্ট অনুযায়ী বিয়ের সকল খরচ হিসেব করে, তখন সবার হাত মাথায় উঠে যায়। কারণ ছেলেপক্ষ বিয়ের খরচ হিসেবে যে লিস্ট দিয়েছে তাতে পুরো 35 লাখ টাকা খরচ হবে। এটা শুনে প্রভু তো শখ। বাবা বলে, অনেক ভালো পরিবার, তাই আর কি ছাড়তে মন চাচ্ছে না। প্রভু বলে, বাবা 25 লাখের কথা, আমরা একটা বাড়ি কেনার জন্য অলরেডি ব্যাংকের থেকে লোন নিয়েছি, বিয়ের জন্য আরো ধার নেওয়ার মতো জায়গা আমাদের কাছে নেই। বাবা বলে, আমাদের বাড়ি কেনার এখন আর প্রয়োজন নেই, আমরা বাড়ি কেনার টাকা দিয়ে আগে আরতির বিয়েটা দিয়ে দিব। প্রভু বলে, বাবা কি বলছো তুমি? বাবা বলে, এই বিয়ে হলে আরতির বাকি জীবনটা অনেক সুখে কাটাবে, বাস এতটুকুই চাই আমি। প্রভু তখন মায়ের দিকে তাকালে দেখে মায়েরও একই চাওয়া। আরতি তখন সেখানে এসে বলে, তোমরা এখনো বিয়ের বিষয়ে পড়ে আছো? ওরা যে পণ হিসেবে টাকা চেয়েছে এইটুকু কি তোমাদের মাথায় ঢুকছে না? প্রভু তখন তার বোনকে বলে, তোর কি ওই ছেলেকে পছন্দ হয়েছে? আরতি বলে, কথা বলেছি, ভালো লেগেছে, 2 দিন পরে সবকিছু ভুলে যাব, তোর পছন্দ কিনা সেটা বল, টাকার ব্যাপারে তোকে ভাবতে হবে না। আরতি বলে, কিন্তু আমাদের বাড়ি কেনার কি হবে? প্রভু বলে, আমি আছি না। সিন 3 মাস পরে আসলে দেখি আরতির বিয়ে সেই পরিবারেই হয়েছে। একদিন প্রভু অফিস শেষ করে বাড়িতে আসলে বাসু বলে, সুন্দর নামের আমার একজন ফ্রেন্ড আছে, ইনকাম ট্যাক্সের অনেক বড় অফিসার, ওনার একটা মেয়ে আছে, আর সেই মেয়ের জন্য একটা ছেলে খুঁজছে। আমি তোর সম্পর্কে বলেছি। বাবা এখন বিয়ে? বাবা বলে, এখন মানে? অলরেডি তোর বয়স 30 বছর। প্রভু বলে, বাবা বোনের বিয়ে দিতে গিয়ে আমি অনেক টাকা ঋণী আছি, সেসব কি করে শোধ করবো সেটা নিয়ে পড়ে আছে, আর তুমি আমার বিয়ে নিয়ে পড়েছো? বাবা বলে, এক বাবার এক মেয়ে, তোমার সকল প্রবলেম ওরা এক চুটকিতে সামলে নেবে। প্রভু বলে, আচ্ছা এটা বলো, এত টাকাওয়ালা মানুষ আমাকে কেন পছন্দ করবে? বাবা বলে, তেমন গোপন কোনো কথা না, ছোট্ট একটা প্রবলেম আছে। ওই মেয়ের মা অনেক আগেই মারা গেছে, যে কারণে সুন্দর ওকে অনেক ভালোবেসে বড় করেছে, তাই মেয়ে অল্পতে একটু রেগে যায়, তাই ওরা চাচ্ছে ওকে যে বুঝবে তার সাথে মেয়েটাকে বিয়ে দিবে। প্রভু বলে, ভালো ফাঁসানো ফাঁসিয়েছ আমাকে। বাবা বলে, এই আমি তো তোর ভবিষ্যতের চিন্তা করে এটা করেছি। প্রভু রেগে মেগে মাকে ব্যাপারটা বললে মাও বাবার কথায় সায় দেয়, কিন্তু প্রভু তখনকার মতো সাফ সাফ জানিয়ে দেয় সে ওই মেয়েকে বিয়ে করতে পারবে না। কিন্তু 6 মাসের মধ্যে তারা প্রভুকে সেই বিয়ের জন্য রাজি করে ফেলে। প্রভু এঙ্গেজমেন্টের জন্য সেই মেয়ের সাথে একটা শপে আসে। মেয়ের পছন্দ অনুযায়ী প্রভুকে এই শেরওয়ানিটি পরতে হয়। সুন্দর তার মেয়েকে বলে, প্রভুকে এই ড্রেসে অনেক সুন্দর লাগছে, তাই না? মেয়েটা বলে, সবকিছু তো ঠিকই আছে, কিন্তু শেরওয়ানির সাইজটা নিচ থেকে আর একটু কাটতে হবে, এবং আরো কিছু কালার অপশন আমাদেরকে দেখান যেটা ওর স্কিনের সাথে শুট করবে। মা এসে বলে, তোকে তো আমরা এরকম ভাবে কখনোই দেখিনি। বাবা কানে কানে বলে, এইটার দাম কত দেখেছিস? 30,000 টাকা। এমন সময় মেয়েটা এসে প্রভুর শেরওয়ানির কলারটা ঠিক করতে থাকলে বাবা মা লজ্জায় সেখান থেকে কেটে পড়ে। মেয়েটা বলে, অনেক ভালো এটা, তাই না? প্রভু জানে সে মেয়েটার কথায় সায় না দিলে বিয়েটা ভেঙে যাবে। প্রভু বোকাদের মতো বলে, হ্যাঁ অনেক ভালো। সুন্দর তখন কানে কানে এসে প্রভুকে বলে, তোমাকে দেখেই আমি বুঝে ফেলেছি তুমি আমার মেয়েকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবে। এরপর মেয়েটা প্রভুকে জিজ্ঞাসা করে তার লেহেঙ্গা পছন্দ না শাড়ি। প্রভু ভালো ছেলেদের মতো বলে, দুটোই। মেয়েটা তখন সেখানে থাকা একটা কর্মচারীকে লেহেঙ্গা দেখাতে বলে। চিনতে পেরেছেন? আইশু।
হ্যালো, Hello, কি দেখছো? क्या देख रही না हो? ম্যাম, তেমন কিছু না। প্রভু তো আইশুর দিকে তাকিয়ে আছে এবং আইশুও, কিন্তু মেয়েটা লেহেঙ্গাটা ট্রাই করার জন্য জোর করে প্রভুকে ট্রায়াল রুমে নিয়ে যায়। একটু পর প্রভু আবার আইশুর সাথে কথা বলতে আসে। কেমন আছো আইশু তুমি? ভালো। হঠাৎ করে তোমাকে দেখে কি বলবো বুঝতে পারিনি। আমিও। এমন সময় মেয়েটা লেহেঙ্গা পরে সেখানে এসে অবাক হয়ে বলে, তুমি ওখানে কি করছো? আইশু বলেন, না ম্যাম, আপনাকে সারপ্রাইজ করার জন্য আরেকটা ডিজাইন দেখছে। ও মা, তাই? এরপর প্রভু Thank you so আইশুকে much. ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। সিন রাতে আসলে দেখি প্রভু আইশুর সাথে কথা বলার জন্য মলের বাইরে অপেক্ষা করছে। আইশু প্রভুর সামনে এসে বলে, যেতে যেতে কি কথা বলতে পারি? চলো। আইশু বলে, কাল তো তোমার এঙ্গেজমেন্ট, কত কাজ পড়ে আছে, আর তুমি এখানে এসেছো? প্রভু বলে, তোমার সাথে দেখা করতে অনেক মন চাচ্ছিল, তাই চলে আসলাম। আমি তোমাকে অনেক খুঁজেছি। আইশু বলে, খুঁজেছো আমাকে? কিন্তু আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো তুমি ভুলে গেছো। প্রভু বলে, তোমাকে ভোলার মতো কোনো অপশনই আমার কাছে নেই, কিন্তু আমি তোমার থেকে অনেক দুঃখ পেয়েছি, কারণ তুমি আমাকে না জানিয়ে চলে গিয়েছিলে। আইশু বলে, আমি তো আমার পরিবার সম্পর্কে তোমাকে কিছু জানাইনি। আমার বাবা আমার মাকে অনেক মারধর করতো। আমার বাবা মদ এবং মেয়ের নেশায় সবসময় ডুবে থাকতো। যেদিন আমাদের পাবলিক এক্সাম ছিল সেই দিন আমাদের বাড়িতে অনেক ঝগড়া হয়েছিল। বাবা মাকে অনেক মেরেছিল। মাকে সেই রাতেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এক্সামের পুরো 15 দিনই মা হাসপাতালে ভর্তি ছিল। এরপর পরীক্ষা শেষ হতেই মাকে নিয়ে আমি গ্রামে চলে গিয়েছিলাম। আর এসব প্রবলেম ফেস করতে করতে আমার জীবনটা কখন পাল্টে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। ভালো হয়েছে তোমার বিয়ের একদিন আগে তোমার সাথে দেখা হয়েছে, না হলে কোনো সন্ধ্যায় আমাদের কথা হতো না। প্রভু তো কিছু বলছে না, বাট মনে মনে কেঁদে যাচ্ছে। এসব বলতে বলতে তারা রাস্তার মোড়ে চলে আসলে দুজনেই নিজেদের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। हाँ मैं भी चलता हूँ। কিন্তু আইশু, চলো আজই আমরা বিয়ে করে নিই। আইশু কাঁপা কাঁপা গলায় বলে, কি বলছো তুমি? প্রভু বলে, আজ যদি আমরা এক হতে না পারি তাহলে কখনোই আমরা এক হতে পারবো না। তুমি চাও কি না জাস্ট এইটুকু বলো। তো সেই দিন রাতেই প্রভু পরিবারকে না জানিয়ে আইশুকে বিয়ে করে নেয়। প্রভু রাতে আরতিকে সাথে নিয়ে বাড়িতে এসে বাবাকে জানায় সে আইশু নামের একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে ফেলেছে। বাবা এটা শুনে রেগে বলে, কি বলছো তুমি? প্রভু বলে, আমার আর মধুর জুটিটা একদম জমতো না বাবা, তাই আমি আইশুকে বিয়ে করে নিয়েছি। বাবা বলে, তোমার ভবিষ্যতের জন্য আমি এতদিন এই সব কিছু করে এসেছি, আর তুমি আমাকে না জানিয়ে এত বড় একটা ডিসিশন নিলে? প্রভু বলে, বাবা আমি মানছি নিজে ভালো থাকার জন্য সেলফিশ হয়ে গিয়েছিলাম, কিন্তু বাবা আইশু অনেক ভালো মেয়ে, আমি ওর সাথে অনেক সুখে থাকবো। আরতিও তখন তার বাবাকে বোঝায়। শান্তি বলে, ও যাকে বিয়ে করতে চায় তাকেই করুক না, তাহলেই তো আমাদের ছেলে সুখে থাকবে। বাসু বলে, তার মানে তোমরা সবাই এক? যদি তোমার সিদ্ধান্ত এটাই হয় তাহলে আজ থেকে তোমার বাবা মারা গেছে। সাল 2021। ওই ঘটনার পর থেকে বাসু প্রভুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আর করোনা আসার পর তো দুনিয়াটাই বদলে যায়। তার উপরে আবার বাসু হার্ট পেশেন্টের রোগী ছিল। আর এখন প্রভুর ব্যাপারে বলতে গেলে প্রভু শুধু একটা কথাই ভেবে চলেছে, বাবা বেঁচে থাকার আগে বাবার স্বপ্ন পূরণ করার জন্য শহরে একটা ফ্ল্যাট কেনা। একদিন বাসু একটা হাসপাতালের সামনে চেক আপ শেষে দাঁড়িয়েছিল। সেই রাস্তা দিয়ে আইশু বাড়ি ফিরছিল। সে বাসুকে দেখে স্কুটির থামিয়ে বলে, বাবা আপনি এখানে কি করছেন? বাসু আইশুর কথার কোনো জবাব দেয় না। আইশু বলে, বাবা উঠুন না আমার স্কুটির পেছনে, আমরা একসাথে বাসায় যাই। কিন্তু বাসু আইশুর সাথে কোনো কথা না বলে অন্য একটা গাড়িতে ওঠে। এতে আইশুর মনটা অনেক খারাপ হয়। তো বাসু আইশু দুজনেই পরপর বাসায় ফেরে। আইশু বাড়িতে এসেই রুমে গিয়ে কান্না করতে থাকে, যা দেখে শান্তি এসে বাসুকে বলে, আইশু কাঁদছে, জানি না ওর হঠাৎ করে কি হলো। বাসু ব্যাপারটা খুলে বললে শান্তি রেগে বলে, এত বছরও আপনার রাগ শেষ হয়নি, আপনি ভুল করছেন ওদের সাথে। আপনি জানেন আপনি অনেক বদলে গেছেন। আমি বুঝে গেছি আপনার রাগ প্রভুর বিয়ে ভেঙে যাওয়াতে না, সুন্দরের ওই বাড়িটা না পাওয়ার কারণে। সিন প্রভুর অফিসে আসলে দেখি অফিসের বস সকলকে একটা মেইল করেছে। মেইলটা দেখে প্রভু বসের সাথে কথা বলতে আসে। সে বলে, স্যার রোজ আমরা 12 ঘন্টা কাজ করি, মেইলে লেখা আছে এখন থেকে নাকি শনিবারও আমাদের কাজ করতে হবে। বস বলে, পরিশ্রম তো করতেই হবে প্রভু। প্রভু বলে, স্যার আমি পারবো না। বস বলে, তোমার কাছে দুটো অপশন আছে, এক কাজ করা আর 2 রিজাইন নিয়ে চলে যাওয়া। প্রভু তখন রিজাইন করার কথা বলতেই যাবে, তখন বস বলে, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে অনেক ভেবেচিন্তে কথা বলতাম, রাগ করে চাকরি ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কি করবে তুমি? প্রভু তখন ব্যাপারটা ভেবে আর কিছু বলে না। রাতে প্রভু বাড়িতে ফিরে আইশুকে অফিসের ঘটনা খুলে বললে আইশু বলে, রাগ করে কোনো ডিসিশন নিলে ভালো হবে না, তুমি কাজে মনোযোগ দাও, সব ঠিক হয়ে যাবে। এমন সময় প্রভুর ফোনে ব্যাংক ম্যানেজারের কল আসে।
প্রভু ফোনটা রিসিভ করলে ব্যাংক ম্যানেজার বলে, কনগ্রাচুলেশন, তোমার বাড়ি বানানোর লোন অ্যাপ্রুভ করেছি। এটা শুনে আয়শু আর প্রভুর খুশি দেখে কে। প্রভু খবরটা বাবাকে জানানোর জন্য বাবার কাছে এসে বলে, বাবা, হোম লোন অ্যাপ্রুভ হয়েছে। এই কথা শোনার পরও তার বাবা প্রভুর সাথে কথা বলে না। পরের দিন প্রভু অফিসে কাজ করছিল, এমন সময় তার বাবা কল করে। এরপর প্রভু তাড়াহুড়ো করে তখনই হাসপাতালে আসে। প্রভু দেখে তার বাবা সেখানে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছে। আরতি প্রভুকে দেখে কাঁদতে কাঁদতে প্রভুকে জড়িয়ে ধরে। প্রভু বলে, আরতি তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আরতির শ্বশুর বলে, ভেতরে গিয়ে একবার দেখে আসো। প্রভু ভেতরে এসে দেখে আরতির হাজবেন্ডের মাথায় অনেক বড় চোট লেগেছে। কিভাবে হয়েছে? আসলে আরতি তার হাজবেন্ডকে মেরেও এই হাল করেছে। এদিকে আরতির শ্বশুর বাসুকে বলছে, তোমার মেয়েকে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে জেলের ভাত খাওয়াতে পারি। বাসু বলে, স্যার প্লিজ এমনটা করবেন না, দরকার হলে আমি আপনার পায়ে পড়ছি। এই বলে বাসু পায়ে পড়তে ধরলে আরতি আর প্রভু বাবাকে বাধা দেয়। আরতির শ্বশুর তখন বলে, পুলিশ কেস হলে আমাদের পরিবারেরই অনেক বদনাম হবে, তাই চুপচাপ আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। প্রভু আরতিকে আর তার বাবাকে নিয়ে বাসায় ফিরে আসে। আমরা দেখি আরতির ছোট্ট একটা মেয়ে সন্তান আছে। শান্তি বলে, তুই তোর স্বামীর গায়ে হাত তুলেছিস কেন? এই 4 বছরে কি তোর স্বামী তোর গায়ে হাত উঠিয়েছিল? আরতি বলে, হাত ওঠানোকেই কি ভায়োলেন্স বলে? শান্তি বলে, অনেক টাকা খরচ করে তোকে বড় পরিবারে বিয়ে দিয়েছি। আরতি তখন রেগে বলে, এটাই তো প্রবলেম, টাকার জন্য ওরা মানুষ পর্যন্ত খুন করতে দ্বিধাবোধ করে না। ওই পরিবারের সকল সাইকোগুলো আমাকে চাকরানির মতো ট্রিট করে। বিয়ের পরে আমাকে ওরা আমার চাকরি ছাড়তে বাধ্য করেছে। ওই বাড়ির সকল কাজ ওরা আমাকে দিয়ে করায়। এই 4 বছরে একদিনও ওরা আমার সাথে ভালো আচরণ করেনি। ওদের 2 ভাইয়ের জাঙ্গিয়া পর্যন্ত আমাকে ধুতে হয়। এরকম ভাবে বউদের প্রতি অত্যাচার করার কারণে বড় বউ ডিভোর্স নিয়ে চলে গেছে। মেজো বউ বর্তমান বাবার বাসায় থাকে। আর এই কারণে আমাকে ওরা পছন্দ করেছিল, যাতে আমি ওদের পরিবারে গিয়ে চাকরানির মতো থাকতে পারি। বাবা বলে, বেটা এই বিষয়ে একবার তো আমাকে বলতে পারতিস। আরতি বলে, কিভাবে বলতাম? বাড়ি কেনার টাকা এবং ঋণ নিয়ে আমার বিয়ে দিয়েছো তোমরা, তাই মুখ বুঝে আমি ওদের সবকিছু সহ্য করছিলাম। কিছুদিন পর আমার মেয়ে হলো, কিন্তু ওদের অত্যাচার আরো বেড়েই চলেছিল। তখন আমি আমার স্বামীকে বললাম যে আমি আর এসব নিতে পারছি না। ও বলল এসব নাকি আমাকে সহ্য করতে হবে। আমি তখন প্রথমবারের মতো জিজ্ঞাসা করলাম, তুমি কি আমায় একটুও ভালোবাসো না? তখন আমার স্বামী বলল, না। তখন আমি বললাম, তাহলে আমার সাথে শুয়ে বাচ্চা কেন জন্ম দিলে? তখন আমাকে কি বলল জানো? এছাড়া নাকি তার কাছে কোনো অপশন ছিল না। আর তখন সহ্য করতে না পেরে বোতল উঠিয়ে মাথায় মেরে দিয়েছি। এসব বলে আরতি হাউমাউ করে কাঁদতে থাকে। পরের দিন বাসু নিজেই আয়শুর সাথে কথা বলতে আসে। আয়শু বলে, বাবা, আরতি এখন ঠিক আছে। রাতভর আমি ওর সাথে কথা বলেছি, ও এখন অনেকটা হালকা হয়ে গেছে। বাসু তখন শান্তির কাছে এসে বলে, আমি কি আমার বৌমার সাথে কথা না বলে ওদের মতো ভুল করেছি? শান্তি বলে, না, তোমার ব্যাপারটা আলাদা। সিন চলে আসে কিছু সপ্তাহ পর। আজ প্রভু বাড়ি কেনার জন্য হোম লোন সাইন করতে যাবে। সে আয়শুকে বলে, অফিস শেষ করে লোন সাইন করে টাকা নিয়ে বাড়িতে ফিরবো। এমন সময় আরতি খুশি হয়ে সেখানে এসে বলে, আজ নাকি হোম লোন সাইন করতে যাচ্ছিস? এত বড় একটা কথা তুই আমার থেকে লুকাতে পারলি? এরপর আরতি প্রভুকে বাবার কাছে টেনে এনে বলে, আপনার জীবনের স্বপ্ন প্রভু বাড়ি কিনতে চলেছে বাবা, আজ তো অন্তত প্রভুর সাথে কথা বলো। সেদিন প্রভু অফিসে আসলে বস প্রভুকে তার রুমে ডেকে পাঠায়। বস বলে, এবছর তোমার পারফরমেন্স কেমন সেটা কি একবার দেখবে? আচ্ছা বলো, কন্ট্রোল ভি এবং কন্ট্রোল সি এর ফুল মিনিং কি? প্রভু বলে, কপি পেস্ট স্যার। বস বলে, ভেরি গুড, আপনি তো এভাবেই আপনার কাজটা কমপ্লিট করছেন। তবে কথা হলো আপনার এবছরের ফিডব্যাক রেটিং সব আগের বছরের রিপোর্ট থেকে কপি করে চালানো। নো চেঞ্জ, নো ইমপ্রুভমেন্ট। প্রভু বলে, স্যার পুরো সপ্তাহের মধ্যে 6 দিন অনেক পরিশ্রম করি। বস এসে বলে, ভারতের 100 কোটি লোক সবাই হার্ডওয়ার্ক করে চলেছে প্রভু স্যার, যান আপনি ডেস্কে বসে কন্ট্রোল ভি এবং কন্ট্রোল সি পেস্ট করুন। প্রভু তখন রেগে বলে, না স্যার, তার আর প্রয়োজন পড়বে না, আমি চাকরি থেকে রিজাইন নিতে চলেছি। বস বলে, যদি আপনি বাইরে গিয়ে তেমন কোনো কাজ ম্যানেজ না করতে পারেন তাহলে কি করবেন? এবার ধরুন আপনি আবার অনেক কষ্ট করে এবং মেহনতের ফলে চাকরিও পেয়ে গেলেন, কিন্তু সেখানেও ঠিক এমনটাই হবে। আর শুনলাম আপনি নাকি হোম লোন অ্যাপ্লাই করেছেন, তাই মাথা গরম না করে চিন্তা ভাবনা করে ডিসিশন নিন। भाड़ में गया तू और तेरा काम। মানে বসের এসব কথা শুনে এরকম ভাবে মারার ইচ্ছা হচ্ছে প্রভুর। বস বলে, তুমি সবকিছু ভালোবেসে মেনে নাও, এভারেজ জীবন অনেক সহজ হয়ে যাবে। এরপর প্রভু অফিস শেষ করে লোন অফিসে আসে। সেখানকার অফিসার তাকে ফাইলে সাইন করতে বলে, কিন্তু সাইন করার আগেই আবার সেই বসের বলা কথা প্রভুর কানে বাজতে থাকে, কন্ট্রোল ভি কন্ট্রোল সি। সিন বাড়িতে আসলে দেখি খুশিতে সবাই প্রভুর আসার অপেক্ষা করছে। প্রভু বাড়িতে এসে মন খারাপ করে কাঁদতে কাঁদতে এইভাবে বলে, আই এম সরি বাবা, আমাকে মাফ করে দিন, আমার দ্বারা এই চাকরিটা করা সম্ভব হচ্ছে না। বাড়ির সবাই তো অবাক যে হঠাৎ প্রভুর কি হলো।
এরপর প্রভু বলে আমি ব্যাংক থেকে লোন নেইনি। বাসু বলে কেন বেটা? প্রভু বলে কারণ আমার ওই চাকরিটা একদম পছন্দ না। যদি ওই ফর্মে আমি সাইন করে দিতাম তাহলে পুরোপুরি আমি ফেসে যেতাম। তখন আমাকে ওই অফিসে কাজ করতেই হতো ব্যাংক লোন পরিশোধ করার জন্য। বাসু বলে কিছুটা অ্যাডজাস্ট করে নে বেটা, ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। প্রভু বলে পাপা, বাবা please." প্লিজ, সেই ছোট থেকে শুনে আসছি অ্যাডজাস্ট করো, ভবিষ্যৎ ভালো হবে। জানি না সেই ভবিষ্যৎ কবে আসবে। এভাবে করতে করতে হয়তো কোনোদিন মারা যাব। অ্যাডমিশন নেওয়ার সময় সাবজেক্ট আমার মেকানিক্যাল নেওয়া উচিত ছিল, কিন্তু তুমি ওই প্রিন্সিপালের কথা শুনলে আর আমাকে আইটি নিতে হলো। বাসু বলে সবাই তো বলে আইটিতে নাকি ভবিষ্যৎ। প্রভু বলে আইটিতে ভবিষ্যৎ আমি মানছি, কিন্তু আমার জন্য নয়। আই এম ফেলিওর বাবা। নিজেকে প্রতিটা সময় আইটিতে মানাতে গিয়ে পুরো জোকার হয়ে পড়েছি আমি। নিজেকে দেখলে নিজেরই লজ্জা লাগে এখন। বাসু বলে বেটা পরিবারের জন্য এসব করতে হয়। প্রভু বলে কি পরিবার? পরিবারের কথা ভেবে আমরা নিজেদেরকে বরবাদ করছি। বাসু বলে কিন্তু যদি চাকরিটা ছেড়ে দিস তাহলে কি করবি? প্রভু বলে যেটা জানিস সেটাই করব। বাসু বলে বাবা বাড়ি আর লোনের ব্যাপারে আজ থেকে কোনো কথা বলবো না। মানে বাসু চাচ্ছে প্রভু যেন চাকরিটা না ছাড়ে। সেদিন রাতে বাড়ির সাথে আসলে দেখি প্রভু এখনো ভাবছে সে কি করবে। সে কি চাকরি ছেড়ে দিবে নাকি সারা জীবনের জন্য মজদুরি করবে। কিন্তু আয়শু তাকে সাপোর্ট করে। সে বলে তোমার মন যেটা চাই তুমি সেটা করো, কিন্তু যাই করবে একটু ভেবে চিন্তে করবে। এটা শুনে প্রভু অনেক খুশি হয়। পরের দিন সকালে প্রভু বাবাকে বলে এখন থেকে আমি কি করব তার সকল চিন্তাভাবনা করে ফেলেছি। আমি মেকানিক্যাল সাবজেক্ট নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করব, কারণ আমার মনে হচ্ছে ওখানেই আমার ভবিষ্যৎ লুকিয়ে আছে। বাসু বলে কি বলছিস বেটা, তোমার বয়স 34 বছর। এখন যদি তুমি নতুন করে শুরু করো তাহলে অনেক মুশকিলের মধ্যে পড়বে তুমি। তাই এসব চিন্তাভাবনা মাথা থেকে বের করে চাকরিটা করার প্রস্তুতি নাও। কিন্তু প্রভুর সিদ্ধান্ত এখন থেকে প্রভু পরিবার চালানোর জন্য সারাদিন ফ্যাক্টরিতে কাজ করবে আর সারা রাত মেকানিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। এমন সময় আরতি এসে বাসুকে বলে বাবা আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। প্রভু আর আরতি তখন দুজনেই বাবাকে বলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাবা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে বসে না থেকে নতুন করে শুরু করব। বাবা আর কিছুই বলতে পারে না। তার এতদিনকার কষ্ট আর মেহনত এক নিমিষেই শেষ হয়ে গেল। এরপর আমাদের আরতি ও বাসুর জীবন সংগ্রাম দেখানো হয়, যেটুকু আপনারা অরিজিনাল সিনে দেখলেই মজা পাবেন। अरे क्या हो गया जी? बच्चों को देखते हुए हमारी जिंदगी कैसी, सब कुछ हार गया, सब कुछ हार चुका हूं मैं। नहीं, कोई बात नहीं, मत रोइए। আরতি এবার জয়ী হয়ে যায়। সে একটা ব্যাংকের বড় পোস্টের চাকরি পেয়ে যায়। এবার প্রভুর পালা। প্রভু কি পারবে নাকি প্রতিবারের মতো এবারও ফেল করবে? এরপর দেখি প্রভু একটা নিউজ পেপার ছাপানো মেশিন ঠিক করতে এসেছে। कंसोल रेडी है ना? गुड जॉब है কোম্পানির মালিক প্রভুকে অনেক রেসপেক্টের সাথে বলে থ্যাংক ইউ স্যার। সারা শহরের নিউজ পেপার এখানেই ছাপানো হয়। এখানকার টেকনিশিয়ানরা বলেছিল এই মেশিন ঠিক করতে নাকি জাপান থেকে টেকনিশিয়ান আনা লাগবে, কিন্তু তার আগেই আপনাকে আমরা পেয়ে গেলাম। আমরা অনেক লাকি স্যার। মানে এবার প্রভু নিজের চয়েস মতো পড়াশোনা করে সফলতার চূড়ায় পৌঁছে গেছে। এরপর প্রভু আর আরতি তাদের উপার্জন করা টাকা দিয়ে বাড়ি কিনে বাবা মাকে সারপ্রাইজ করে। মন থেকে যদি আপনারা সফলতা চান তাহলে অবশ্যই পাবেন, কিন্তু লক্ষ্য হতে হবে নিজের দিক থেকে নিখুঁত। না হলে অনেক কষ্ট করে সফলতা পেলেও সেটা সাময়িক সফলতা হবে, কিন্তু যখন মন থেকে চাইবে যে তুমি এই কাজটা করে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে, তখন সেই কাজে যদি তুমি সফলতা পাও তাহলে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না।
তুমি সফলতার শেষ সীমানায় পৌঁছে যাবে। তো মুভিটার প্রতিটা কথার ইমোশন, মোটিভেশন এবং একজন বাবার স্যাক্রিফাইস সম্পূর্ণভাবে ফুটে তুলতে একটু বেশি সময় তো লাগবেই, তাই ভিডিওটার সময় একটু বেশি হয়ে গেছে। তো যারা যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে অবশ্যই মুভিটা অনেক ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান এরকম মুভির এক্সপ্লেনেশন আপনি আরো দেখতে চান কিনা। আর সাবস্ক্রাইবের ব্যাপারে শুধু আপনাকে জানিয়ে দিলাম, এখন আপনি দেখুন প্রভুর আগের মতো আইটিতে পড়বেন নাকি মেকানিক্যাল নিয়ে পড়বেন।